হাজারেরও বেশি টমাহক, হাজারের বেশি জ্যাসম, বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাংকারবাস্টার বোমা, সব ব্যবহার করেও কেন ইরানের মিসাইল শক্তি পুরোপুরি ধ্বংস করা গেল না? উত্তরটা লুকিয়ে আছে পাহাড়ের নিচে। এই যুদ্ধে আকাশ জিতেছিল আমেরিকা, কিন্তু মাটি জিতেছিল ইরান। প্রশ্ন হলো, আধুনিক যুদ্ধে শেষ পর্যন্ত আসল বিজয়ী কে? এটি বোঝার জন্য আমাদের কয়েক মাস পিছিয়ে যেতে হবে। কিভাবে এই পুরো সংঘাত এমন এক পর্যায়ে পৌঁছালো যেখানে বোমার চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে উঠল ভূগর্ভ। 2025 সালের জুনে 12 দিনের একটি সীমিত যুদ্ধের পর 2026 সালের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল শুরু করে অপারেশন এপিক ফিউরি। লক্ষ্য ছিল ইরানের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক অবকাঠামোকে অকার্যকর করে দেওয়া এবং ভবিষ্যতে সেগুলো পুনর্গঠনের সক্ষমতা নষ্ট করা। প্রথম দিন থেকেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল প্যারালাল ওয়ারফেয়ার কৌশল অনুসরণ করে, অর্থাৎ শুধু একটি ঘাঁটি নয়, বরং একই সময়ে নেতৃত্ব, গোয়েন্দা নেটওয়ার্ক, ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র, লঞ্চ সাইট এবং সরবরাহ ব্যবস্থার ওপর একযোগে আঘাত হানা হয়। হাজার হাজার প্রিসিশন মিসাইল ব্যবহার করা হলেও যুদ্ধ শেষে দেখা যায় ইরানের প্রায় 70% মোবাইল লঞ্চার এবং মিসাইল স্টকপাইল এখনও অক্ষত। কিন্তু ইরানও বসেছিল না। 1 মার্চ থেকে তারা মাল্টিডোমেইন পানিশমেন্ট ক্যাম্পেইনের আওতায় মধ্যপ্রাচ্যের দেশগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনায় ড্রোন ও মিসাইল হামলা চালায়। তবে এই সংঘাতের সবচেয়ে বড় বিষয় ছিল বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক জোট বিপুল পরিমাণ আধুনিক অস্ত্র ব্যবহার করে বুঝতে পারে তাদের আসল প্রতিপক্ষ আকাশে নয়, মাটির অনেক গভীরে লুকিয়ে আছে। এর ইতিহাস শুরু হয় আজ থেকে কয়েক দশক আগে। এই ধারণা রাতারাতি তৈরি হয়নি। 1980-এর দশকের ইরান-ইরাক যুদ্ধে ওয়ার অফ সিটি ইরানকে শিখিয়েছিল দুর্বল বিমান বাহিনী দিয়ে আধুনিক যুদ্ধে টিকে থাকা কঠিন। এরপর 1991 সালের ডেজার্ট স্টর্ম দেখিয়ে দেয় খোলা মরুভূমিতে থাকা সামরিক স্থাপনা এবং ক্ষেপণাস্ত্র লঞ্চারগুলো মার্কিন বিমান শক্তির সামনে খুব দ্রুত ধ্বংস হয়ে যেতে পারে। সেখান থেকেই জন্ম নেয় নতুন কৌশল, দ্য ওয়ে অ্যাহেড ইজ ডাউন, অর্থাৎ বেঁচে থাকতে হলে মাটির নিচে নামতে হবে। এই দর্শনই ধীরে ধীরে রূপ নেয় ইরানের ভুল আলোচিত মিসাইল সিটি কর্মসূচিতে। ইরানের মিসাইল সিটি বলতে একটিমাত্র বাংকারকে বোঝায় না, এটি হলো পাহাড়ের গভীরে ছড়িয়ে থাকা অসংখ্য আন্ডারগ্রাউন্ড ফ্যাসিলিটির একটি বিশাল নেটওয়ার্ক। এই নেটওয়ার্কের মধ্যে রয়েছে ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার, ভূগর্ভস্থ লঞ্চ টানেল, কমান্ড সেন্টার, রক্ষণাবেক্ষণ সুবিধা, এমনকি ইন্টারনাল রেল ব্যবস্থা। গবেষণা অনুযায়ী কিছু স্থাপনা পাহাড়ের প্রায় 500 মিটার গভীরে নির্মিত। এই গভীরতাই তাদের সবচেয়ে বড় প্রতিরক্ষা। পাহাড়ের শক্ত পাথর, বহুস্তরের কংক্রিট এবং দীর্ঘ টানেল মিলিয়ে এমন একটি প্রতিরক্ষা তৈরি করা হয়েছে যা প্রচলিত বিমান হামলার কার্যকারিতা উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেয়। ভেতরে থাকা ক্ষেপণাস্ত্রগুলো নিরাপদে সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং চাহিদা মোতাবেক দ্রুত মোতায়েন করার ব্যবস্থাও এই নেটওয়ার্কের অংশ। ইরানের মিসাইল সিটি নেটওয়ার্ক শুধু একটি জায়গায় নয়, বরং বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, যার গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে খোরামাবাদ, তাবরিজ, কেরমানশাহ, হাজিয়াবাদ, কেশনদ্বীপ, ইগল 44 ভূগর্ভস্থ বিমান ঘাঁটি। প্রতিটি স্থাপনার কাজ আলাদা, কোথাও ক্ষেপণাস্ত্র সংরক্ষণ, কোথাও উৎক্ষেপণ সাইলো, কোথাও ড্রোন অভিযান, আবার কোথাও হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের জন্য নৌ অবকাঠামো। কিন্তু প্রশ্ন হলো, যদি অবস্থান জানা থাকে তাহলে কি এসব ধ্বংস করা সম্ভব? এখানেই শুরু হয় বাংকারবাস্টার বনাম পর্বতের লড়াই। অপারেশন এপিক ফিউরিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অন্যতম বড় লক্ষ্য ছিল এই ভূগর্ভস্থ ঘাঁটিগুলোকে অকার্যকর করে দেওয়া। এজন্য ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের ডিপ পেনিট্রেশন অস্ত্র। এর মধ্যে সবচেয়ে আলোচিত ছিল GBU-57 ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর, যা প্রায় 30,000 পাউন্ড ওজনের একটি জিপিএস গাইডেড বাংকারবাস্টার, যা শক্তিশালী কংক্রিট ও শিলাস্তর ভেদ করার জন্য তৈরি। 21 মার্চ তারা হাজিয়াবাদ আন্ডারগ্রাউন্ড মিসাইল বেজে GBU-72 অ্যাডভান্স পেনিট্রেটর ব্যবহার করে সুড়ঙ্গের মুখগুলো বন্ধ করে দেয়। উদ্দেশ্য ছিল মিসাইলগুলো ধ্বংস করার বদলে সেগুলোকে পাহাড়ের ভেতরেই আটকে ফেলা। কিন্তু স্যাটেলাইট ইমেজে দেখা যায় সুড়ঙ্গের মুখ ধসে পড়লেও ভেতরের সাইলো এবং মূল অবকাঠামো একদম অক্ষত রয়েছে। গবেষণায় দেখা যায় কিছু ইরানি স্থাপনা পাহাড়ের প্রায় 500 মিটার গভীরে নির্মিত। অন্যদিকে GBU-57 এর কার্যকর পেনিট্রেশন ক্ষমতা তার অনেক কম, ফলে অনেক ক্ষেত্রেই বোমা মূল কমান্ড চেম্বার পর্যন্ত পৌঁছাতে পারেনি। এই যুদ্ধের সবচেয়ে বড় চমক ছিল ইকোনমিক এসিমেট্রি বা অর্থনৈতিক অসমতা। আমেরিকা 1000-এরও বেশি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ব্যবহার করেছে, এক একটি ক্রুজ মিসাইলের দাম $1 মিলিয়ন উপরে। অন্যদিকে অনেক লক্ষ্যবস্তু ছিল তুলনামূলকভাবে কম দামি ড্রোন অথবা টানেলের প্রবেশপথ। ফলে একটি অদ্ভুত অর্থনৈতিক অসমতা তৈরি হয়। কোটি কোটি ডলারের প্রিসিশন ওয়েপেন ব্যবহার করা হচ্ছে এমন অবকাঠামোর বিরুদ্ধে, যার ক্ষতি তুলনামূলকভাবে দ্রুত মেরামত করা সম্ভব। অন্যদিকে ইরান শুধু মাটির নিচে অপেক্ষা করেছে। আমেরিকার এই বিপুল পরিমাণ অস্ত্র মজুত আগের অবস্থায় ফিরিয়ে আনতে অন্তত 1 থেকে 4 বছর সময় লাগবে। চীনের সাথে সম্ভাব্য উত্তেজনার মাঝে প্যাসিফিক অঞ্চলের অস্ত্র মধ্যপ্রাচ্যে খরচ করাটা ডোনাল্ড ট্রাম্পের জন্য একটি বড় অভ্যন্তরীণ চাপের কারণ হয়ে দাঁড়িয়েছে।
কিন্তু এই যুদ্ধের সবচেয়ে বড় পরিবর্তন ঘটেছে অস্ত্রে নয়, যুদ্ধের চিন্তাধারায়। যখন হাজারো ক্ষেপণাস্ত্র ব্যবহার করেও প্রতিপক্ষের মূল শক্তি অক্ষত থাকে, তখন পুরো সামরিক কৌশলই বদলাতে বাধ্য হয়। এই অভিজ্ঞতা শুধু ইরানের জন্য নয়, বিশ্বের সব বড় সামরিক শক্তির জন্য একটি নতুন শিক্ষা হয়ে দাঁড়িয়েছে। এই নতুন যুদ্ধক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র বোমা নয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কে আগে খুঁজে পাবে। সেই কারণেই দ্রুত উন্নত হচ্ছে সিনথেটিক অ্যাপাচার রাডার, থার্মাল ইনফ্রারেড ইমেজিং, পারসিস্টেন্ট ড্রোন সার্ভেইলেন্স, গ্রাউন্ড পেনিট্রেটিং রাডার। উদ্দেশ্য একটাই, পাহাড়ের নিচে লুকিয়ে থাকা স্থাপনাগুলোর অবস্থান শনাক্ত করা। কিন্তু সমস্যা হলো প্রকৃতির স্বাভাবিক ভূপ্রকৃতি আর কৃত্রিম টানেল দুটিকে আলাদা করা এখনও অত্যন্ত কঠিন। এই সংঘাত দেখিয়েছে শুধু শক্তিশালী বিমান বাহিনী থাকলেই যুদ্ধ জেতা যায় না। যদি প্রতিপক্ষের কাছে থাকে গভীর ভূগর্ভস্থ নেটওয়ার্ক, দ্রুত মেরামত ক্ষমতা, নিশ্চিত প্রতিশোধ নেওয়ার ক্ষমতা, তাহলে আকাশে আধিপত্য থাকা সত্ত্বেও স্থলভাগের নিচের যুদ্ধ শেষ করা কঠিন। যদি বিশ্বের সবচেয়ে উন্নত বিমান বাহিনীও একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র নেটওয়ার্ক পুরোপুরি ধ্বংস করতে না পারে, তাহলে ভবিষ্যতের যুদ্ধের পরিকল্পনা কেমন হবে? সম্ভবত বিশ্ব এমন এক যুগে প্রবেশ করছে যেখানে প্রতিটি বড় সামরিক শক্তি শুধু আকাশ প্রতিরক্ষা নয়, বরং ভূগর্ভস্থ প্রতিরক্ষাতেও বিনিয়োগ বাড়াবে। একদিকে আরও গভীর টানেল, অন্যদিকে আরও শক্তিশালী পেনিট্রেটর বোমা। অর্থাৎ শুরু হয়েছে নতুন এক প্রতিযোগিতা, হাইড ভার্সেস ফাইন্ড। একদিকে আরও গভীর এবং আরও বিস্তৃত আন্ডারগ্রাউন্ড ফ্যাসিলিটি তৈরি করার চেষ্টা চলবে, অন্যদিকে আরও উন্নত আইএসআর, আরও শক্তিশালী বাংকার বাস্টার এবং আরও নির্ভুল লক্ষ্যবস্তু শনাক্তকরণ প্রযুক্তি তৈরির প্রতিযোগিতা চলবে। এটি শুধু অস্ত্রের প্রতিযোগিতা নয়, এটি লুকিয়ে থাকার ক্ষমতা এবং খুঁজে বের করার সক্ষমতার প্রতিযোগিতা। তাহলে কি ইরান জয় নাকি যুক্তরাষ্ট্র সফল? এর উত্তর এতটা সহজ নয়। একদিকে হাজার হাজার নির্ভুল আঘাত ইরানের উৎক্ষেপণ হার উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিয়েছে, অন্যদিকে যুদ্ধবিরতির সময়ও ইরানের উল্লেখযোগ্য অংশের ক্ষেপণাস্ত্র সক্ষমতা টিকে ছিল। তাই এই যুদ্ধ হয়তো জয় ও পরাজয়ের নয়, বরং এটি দেখিয়েছে আধুনিক যুদ্ধের সম্পূর্ণ ধ্বংস আর কৌশলগত নিয়ন্ত্রণ এই দুই জিনিস এক নয়। একটি লক্ষ্যবস্তু ধ্বংস করা আর একটি প্রতিপক্ষকে দীর্ঘমেয়াদে যুদ্ধের বাইরে রাখা দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। এই যুদ্ধ সেই পার্থক্যটিকেই সামনে নিয়ে এসেছে। উপসাগরীয় দেশগুলো, বিশেষ করে ইউএই এবং সৌদি আরব, এই যুদ্ধের পর বেশ চিন্তিত। ইরানের পাল্টা হামলায় তাদের গুরুত্বপূর্ণ বিমানবন্দর ও জ্বালানি অবকাঠামো লক্ষ্যবস্তু হওয়ায় তারা বুঝতে পেরেছে যে আমেরিকার নিরাপত্তা বলয় তাদের ভূখণ্ডে হামলা ঠেকাতে পুরোপুরি সক্ষম হয়নি। জি7 সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প ইরানের মিসাইল প্রসঙ্গে বলেছিলেন, যদি অন্যান্য দেশে এগুলো থাকে তাহলে তাদের কিছু না থাকাটা কিছুটা অন্যায্য। এই মন্তব্যটি আঞ্চলিক মিত্রদের কাছে খুব একটা স্বস্তিদায়ক ছিল না। যুদ্ধের পর ইরানের ৭০% মিসাইল মজুদ অক্ষত থাকা প্রমাণ করে যে ইরানের স্ট্র্যাটেজিক ডিটারেন্স সফল হয়েছে। পাহাড়ের নিচে লুকিয়ে থাকা এই নেটওয়ার্ক হয়তো আগামী দিনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। এই সংঘাত আমাদের মনে করিয়ে দেয় শক্তি শুধু অস্ত্রে নয়, কৌশলেও নিহিত। আর কখনো কখনো সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা তৈরি হয় মাটির ওপরে নয়, মাটির অনেক গভীরে। ইতিহাস আমাদের বারবার শিখিয়েছে যুদ্ধ বদলায়, প্রযুক্তি বদলায়, কিন্তু টিকে থাকার উপায় খুঁজে নেওয়ার প্রবণতা কখনো বদলায় না। ইরানের মিসাইল সিটি সেই বাস্তবতারই আরেকটি উদাহরণ।